দেখে তো ভদ্র ঘরের মেয়ে বলে মনে হচ্ছে, তো এই নিষিদ্ধ পল্লীতে কেন? এমনি, বলতে পারো শখের জন্য। এ আবার কি কথা? এখানে আসার শখ থাকতে পারে কোনো মানুষের? তুমি কেন এখানে আছো? আমার মতো কপাল হলে বুঝতে। বাবা মা মারা যেতে কাকা এখানে বিক্রি করে দিয়ে গেছে। এখান থেকে পালাবার চেষ্টা করনি কোনো দিন? তা করেনি আবার। যতবার করেছি ধরা পড়ে গেছি, কত মার যে খেয়েছি। তারপর তারপর আর কি, ধীরে ধীরে ডানা ঝাপটানো বন্ধ করে দিলাম। মেনে নিলাম এই খাঁচা। কত বয়স তোমার? 25 বছর। আচ্ছা, 1 মিনিট, তুমি কি এখানে আমাদের গল্প জানতে এসেছো? তা যদি হয় তাহলে অন্য কারোর সাথে কথা বলো, আমি কিছু জানাতে পারবো না। কথাটা বলেই সোফিয়া উঠে গেল। রাজশ্রী তার হাতটা ধরে বলল, আমি এখানে তোমার গল্প জানতে এসেছি। সোফিয়া বলল, মানে? রাজশ্রী বলল, এখানে আসার পর জানতে পারলাম তোমার প্রেম কাহিনী। গত 3 বছর ধরে তুমি শুধু একটা কাস্টমারের সাথেই সময় কাটাও। সোফিয়া রেগে বলল, এসব কথা তোমায় কে বলল? রাজশ্রী বলল, শুনেছি এখানে আসার পর। সোফিয়া বলল, তুমি ঠিক কী জন্য এখানে এসেছ? রাজশ্রী সোফিয়ার হাত দুটো ধরে বলল, আমাকেও একটু শিখিয়ে দাও না, কিভাবে মানুষকে ধরে রাখতে হয়। যাকে ভালোবাসি তাকে তো পেলাম না। সোফিয়ার কেমন যেন একটু মায়া হলো। আসলে ভালোবাসা শব্দটা শুনলেই তার মন কেমন দুর্বল হয়ে যায়। অপেক্ষা করে থাকে রবিবারের সন্ধ্যের জন্য। একমাত্র সেই দিনই আসে কুশল। গত 3 বছর ধরে প্রতি রবিবার কুশল আসে, শুধুমাত্র সোফিয়ার জন্য। কি হলো? কি ভাবছো সোফিয়া? কিছু না। একটা কথা বলবে? কি? তোমার নাম সত্যি সোফিয়া নাকি অন্য কিছু? সোফিয়া হেসে বলল, বাবা মায়ের দেওয়া নাম নিয়ে এই লাইনে কাজ করা যায়। রাজশ্রী বলল, তাহলে তোমার আসল নাম কি? সোফিয়া এসে বলল, কি হবে তা জেনে? শুধু একজনই এই নাম ধরে ডাকে। রাজশ্রী বলল, তোমার সেই আশিক? সোফিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওই আমাকে আমার আসল নাম ধরে ডাকে। রাজশ্রী বলল, আমিও না হয় রাখবো। বলো না গো। সোফিয়া বলল, আমার আসল নাম মন্দিরা। রাজশ্রী হেসে বলল, কত সুন্দর একটা নাম, এটাকে লুকিয়ে রেখো না, আমিও এই নাম ধরেই ডাকবো তোমাকে। আচ্ছা, তুমি কে বলো তো? আর এখানে কী জন্য এসেছো? ওই যে বললাম, শখে এসেছি। এখানে এসে তোমার গল্প শোনার পর মনে হলো তোমার কাছে শিখে যাব কিভাবে মানুষকে ধরে রাখতে হয়। আমি এসব জানি না, আর জোর করে আর যাই হোক মন পাওয়া যায় না। তাই নাকি? তা নয়তো কি? এই যে কত মানুষ আমার শরীর ছুঁয়ে গেছে, মন কি ছুঁতে পেরেছে? সে কিভাবে তোমার মন ছুঁয়ে দিল? আর তার নাম কি? একটু বলো না আমায় তার কথা। ওর নাম কুশল। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা মন্দিরা, তোমার ভয় হয় না যদি কুশলও কোনো দিন বদলে যায়? ভয় তো হয়, তাই তো ওর সাথে কথা শুনে এখান থেকে যেতে পারি না। ও তো এখান থেকে আমাকে নিয়ে গিয়ে সংসার করতে চায়, কিন্তু আমার ভয় হয় যদি সব ভেঙে চুরে যায়। এমন কেন মনে হয়? বাস্তব বড় কঠিন, এই সমাজ মেনে নেবে না। কুশল সাথে থাকলে সমাজের চিন্তা কিসের? চিন্তা হয় কুশলও এই সমাজের অংশ, যদি সেও বদলে যায়। আর যদি না বদলায়? এত ভাগ্য আমার নেই গো। আচ্ছা বলো না মন্দিরা, তোমাদের প্রেম কিভাবে হয়েছিল? মন্দিরা দেওয়ালে ঠেসে দিল, তারপর নিজেই সেদিনের কথা মনে করে হাসল। তারপর বলল, জয়ার সেদিন শরীরটা ভালো ছিল না, ওকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে ফিরছিলাম সন্ধ্যের দিকে। সেদিন ভীষণ বৃষ্টি পড়ছিল, অটো পাচ্ছিলাম না। জয়ার গা জ্বরে পুড়ে যাচ্ছিল। আমি তাই হাত দেখিয়ে গাড়ি দাঁড় করাবার চেষ্টা করছিলাম, কিন্তু কেউই সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। বৃষ্টিতে আমি পুরো ভিজে গিয়েছিলাম। জয়াকে একটা শেডের তলায় বসিয়ে রেখেছিলাম। শেষে একটা কালো গাড়ি এসে থামলো। আমি গিয়ে দাঁড়াতেই গাড়ির জানলার কাচ অল্প একটু নামানো হলো। সব বললাম তাকে। সে গাড়ি থেকে নেমে আমার সাথে জয়ার কাছে গেল। জয়ার কপাল ছুঁয়ে দেখলো, তারপর আমাকে আর জয়াকে গাড়িতে চাপতে বলল। আমি তখনও ঠিকানা দেইনি। ও একটু গিয়ে গাড়ি থামিয়ে বলল, আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। তারপর দেখলাম ও একটা খাবারের দোকান থেকে খাবার আর জ্বরের বোতল কিনে নিয়ে এসে বলল, খাবারটা খাইয়ে ওষুধটা খাইয়ে দিন, জ্বর ভীষণ আছে। আমিও তাই করলাম। তারপর ও আমাদের ঠিকানা চাইলো। আমি তখন আমাদের ঠিকানা দিলাম, কিন্তু ও শুনে আর কোনো প্রশ্ন করলো না। গাড়ি নিয়ে এই নিষিদ্ধ পল্লীতে এসে থামালো। আমরা নামলাম। এখানের কয়েকজন মেয়েরা জয়াকে এসে ছাতা মাথায় দিয়ে নিয়ে গেল। আমি আবার ঘুরে গিয়ে তাকে ধন্যবাদ জানালাম। সে তার ওয়ালেট থেকে
টাকা বের করে আমাদের দিকে বাড়িয়ে বলল, এটা রেখে দিন, কাজে লাগবে আপনাদের। আমি সেই প্রথম তার দিকে ভালো করে তাকালাম। রাজপুত্রর মতো দেখতে সে। আমি টাকাটা নিচ্ছি না দেখে সে আবার তাকালো আমার দিকে। তারপর বলল, নিন ধরুন। আমি বলেছিলাম কাল আসবেন, তারপর নেব। গতর খাটিয়ে কাজ করি, দয়া বা ভিক্ষা আমাদের প্রয়োজন নেই। আমি চলে যাচ্ছিলাম, ও আবার পেছন থেকে ডেকে বলল, কি নাম আপনার? আমি পেছনে ঘুরে তাকিয়ে বললাম, সোফিয়া। সে আবার বলল, আর বৃষ্টিতে ভিজবেন না, গিয়ে চেঞ্জ করে নিন, ঠান্ডা লেগে যাবে। রাজশ্রীর কৌতূহল বাড়ল। তারপর বলল, সে এসেছিল পরের দিন। মন্দিরা বলল, বলবো, তার আগে তোমার গল্প বলো। তুমি কাকে ভালোবাসো, আর তাকে পেলে না কেন? এতক্ষণ অবধি রাজশ্রী মন্দিরার গল্প ভীষণ কৌতূহল নিয়ে শুনছিল, কিন্তু মন্দিরার এই প্রশ্ন শুনে তার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। তারপর বলল, ওই যে একটু আগে তুমি ভাগ্যের কথা বললে না, ওই ভাগ্যই আমাকে তার হতে দেয়নি। সে আমার বন্ধু হয়, আমরা একসাথে বড় হয়েছি। বন্ধুত্ব দেখে কখন যে প্রেমে পড়ে গেলাম বুঝতে পারিনি। সে আমাকে ভালোবাসে না। মন্দিরা বলল, তুমি তাকে বলেছিলে মনের কথা? রাজশ্রী বলল, আমার কথা বাদ দাও, তুমি তোমার গল্প বলো। তারপর কি হলো? মন্দিরা হারিয়ে গেল সেই দিনের কথা ভেবে। এই সোফিয়া বাইরে বেরিয়ে আয়, কাস্টমার এসেছে। আমার শরীরটা ভালো নেই মাসি, মনে হয় জ্বর এসছে। এসব নাটক পরে করবি, আমি টাকা নিয়ে নিয়েছি, তুই দরজা খোল। সোফিয়া দরজা খুলে দেখল সামনে আগের দিনের সেই রাজপুত্র দাঁড়িয়ে আছে। মাসি বলল, তোকেই খুঁজছিল, তাই নিয়ে এলাম। মাসি সোফিয়ার কানে কানে বলল, বড়লোক পার্টি, হাতছাড়া করিস না। সোফিয়া কুশলকে বলল, ভেতরে আসুন। কুশল রুমের ভেতরে ঢুকল। সোফিয়া বলল, কিছু খাবেন, চা বা কফি? কুশল বলল, না, আপনি এখানে বসুন। সোফিয়া বলল, দেখুন, আজ আমার শরীরটা ভালো নেই, আপনি টাকা দিয়েছেন বলে আমি দরজা খুললাম। তাছাড়া গতকাল আপনি আমাদের উপকার করেছিলেন, যা করার তাড়াতাড়ি করুন, দরকার হলে আবার কাল আসবেন। কাল আমি টাকা নেব না। কুশল সোফিয়ার কাছে এসে তার কপাল ছুঁয়ে বলল, জ্বরটা আছে, কাল এত ভিজলেন, তার জন্যই জ্বর এসেছে। ওষুধ থাকলে খেয়ে নিন। সোফিয়া বলল, একটু আগেই খেলাম, ভাবলাম রেস্ট নেব, তারপর আপনি এলেন। কুশল বলল, শুয়ে পড়ুন। সোফিয়া অবাক হলো। কিছু বলার আগেই কুশল বলল, যা পড়ে আছেন তাই পড়ে শুয়ে পড়ুন। সোফিয়া শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেল নিজেও সে জানে না। যখন ঘুম ভাঙল তখন দেখল কুশল সামনের চেয়ারে বসে বসে ঘুমোচ্ছে। সোফিয়া তাড়াতাড়ি উঠে বসল। তারপর বলল, শুনছেন, উঠুন, আপনি আমার খাটে এসে শুয়ে পড়ুন। কুশল তাই করল, খাটে শুয়ে ঘুমিয়ে পড়ল। তারপর বেলা বাড়তেই চলে গেল সে। এবার থেকে সে প্রতিদিন আসত সোফিয়ার কাছে, একটু একটু করে জানতে পারল তাকে। সোফিয়ার নাম মন্দিরা, এই নামেই ডাকে সে। বই নিয়ে আসতো, ভালো ভালো খাবার নিয়ে আসতো, জামা কাপড় নিয়ে আসতো। মন্দিরা বারণ করত, কারণ কুশল এখানে কাস্টমার হয়ে আসতো না, সে শুধু মন্দিরার জন্য আসতো, যাতে মন্দিরাকে অন্য কেউ আর ছুতে না পারে। তারপর একদিন মাসিকে ডেকে বলল, মন্দিরার ঘরে অন্য কেউ যেন না আসে, শুধু সে আসবে, তার জন্য যত টাকা চায় সে দেবে। 3 বছর ধরে এভাবেই চলছে। এখন কাজের চাপের জন্য প্রতিদিন আসতে পারে না, কিন্তু টাকা ঠিক পৌঁছে যায়। তবে প্রতি রবিবার সে ঠিকই আসে। মাসি একদিন মন্দিরাকে বলেছিল, যা টাকা দিচ্ছে তা দিয়ে তোকে নিয়ে চলে যেতে পারে তো। মন্দিরা হেসে বলেছিল, আমাদের মতো মেয়েদের সংসার হয় না গো মাসি। রাজশ্রী সব শুনে বলল, কেন হয় না মন্দিরা? খুব হয়, তুমি তো স্বেচ্ছায় এখানে আসোনি। তাছাড়া এই মানুষটা তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে পাওয়ার জন্য সে বাইরে অনেক লড়াই করছে। মন্দিরা অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে? ঠিক তখনই একজন এসে হেসে বলল, ওই সোফিয়া, তোর বর আসছে। রাজশ্রী বলল, যাও তুমি ঘরে যাও, আমি অন্যদিন আবার আসব। মন্দিরা কয়েকবার ডাকলো রাজশ্রীকে, কিন্তু সে আর দাঁড়ালো না। সিঁড়ি দিয়ে নামার সময় রাজশ্রীর সাথে কুশলের দেখা হলো। দেখলি আমার মন্দিরাকে? হুম, দেখলাম। অনেক লাকি তুই কুশল, মন্দিরা খুব ভালো মেয়ে। আমি জানতাম রাজশ্রী তোর ভালো লাগবে ওকে। এবার তুই যেভাবেই হোক এখান থেকে ওকে বের করে নিয়ে আয়, বুঝিয়ে দে ভালোবাসার কত জোর। আমি পারবো রে রাজশ্রী, ওর মনের সব ভয় আমি দূর করবই। আমি আছি তোর সাথে কুশল। থ্যাংক ইউ রাজশ্রী, যা এবার। মেয়েটা অপেক্ষা করে আছে। রাজশ্রী নেমে এলো, এসে নিচের গাড়িতে চাপলো। লক্ষ্য করলো তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে।
তবে মনের মধ্যে আর সেই পাথরটা নেই। ভালোবাসার মানুষকে তার ভালোবাসার সাথে দেখতেও ভালো লাগে, আর এইটাই তো ভালোবাসা। আর এখানেই গল্পের সমাপ্তি হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।